কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হওয়ার পর মার্ক কার্নি সম্প্রতি সময়ে ক্যাবিনেট মিটিংয়ে 7টি গুরুত্বপূর্ণ গোলকে সামনে রেখে ফিউচার পরিকল্পনা সাজিয়েছেন। এর মধ্যে 2টি বিশেষ পরিকল্পনা ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে নিয়ে বা কানাডার ফিউচার ইমিগ্রেশন প্ল্যানটা কী হবে সেটা নিয়ে। তো সেই সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি তার আলোকে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো। আজকে কোনো প্রোগ্রাম বেস কথা হবে না, মূলত কানাডার ফিউচার ইমিগ্রেশন সিস্টেম, টেম্পোরারি রেসিডেন্টদের অবস্থা, পার্মানেন্ট রেসিডেন্টদের অবস্থা এবং কানাডার যে নতুন স্ট্র্যাটেজি সেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে যারা আছেন কানাডা এবং কানাডার বাইরে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। Carney reinforces immigration priorities in a new mandate letter to ministers. তো ইলেকশনের আগে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার আগে কার্নি তিনি তার গোল বা তার একটি প্রতিশ্রুতি তিনি পাবলিশ করেছিলেন যে পরবর্তী সময়ে তার নেতৃত্বে লিবারেল পার্টি ক্ষমতায় আসলে কি ধরনের পরিবর্তন তিনি করবেন। তো সেগুলোর সাথে সামঞ্জস্য রেখেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কানাডার লিবারেল পার্টি। এর মধ্যে মেজর সিদ্ধান্তগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ইমিগ্রেশনের বিষয়গুলো। In a recent mandate letter to his cabinet, Prime Minister Mark Carney reiterated his broad goals for Canada's immigration system. Carney's mandate letter outlined two main immigration goals. তো যে দুইটি মেইন গোলস এখানে তিনি খুব টপ প্রায়োরিটির মধ্যে রেখেছেন হোল কানাডার মধ্যে, তো সেগুলোর আলোকেই মূলত সামনের ইমিগ্রেশন সিস্টেমটি পরিচালিত হবে। এক নম্বর হচ্ছে রিটার্নিং ওভারঅল ইমিগ্রেশন টু সাস্টেনেবল লেভেলস, অর্থাৎ ইমিগ্রেশন সিস্টেমে এখন যে একটা অস্থিরতা বিরাজ করছে। আপনারা দেখেছেন যে একদিন আগে আমরা আপনাদেরকে একটি তথ্য দেখিয়েছিলাম যে ইনসাইড কানাডা থেকে অ্যাপ্লিকেশন করতে গিয়ে এখানে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা অবস্থান করতেছেন তাদের খুব একটা নাজেহাল অবস্থা। এলএমআই প্রসেসগুলো অনেক সময় লাগতেছে। এরপরে এখানে ভিসা অ্যাপ্লিকেশন অর্থাৎ যখন কেউ রিনিউ করতে যাচ্ছে তখন তাদের প্রচুর সময় লাগতেছে, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্টদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে একটা হচ্ছে গভর্নমেন্টের লোকবলের সংকট, 2 নম্বর হচ্ছে সরকারও চাচ্ছে যে অতিরিক্ত বার্ডেন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে বিরক্ত হয়ে কানাডা থেকে লিভ নেক, এর ফলে তারা একটি স্থিতি অবস্থা চালু করতে চাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে সাস্টেনেবল লেভেলে ইমিগ্রেশনকে নিতে চাইলে এখানে অনেক কাটছাট করতে হবে, ফ্রেশ করে এরপরে যে তারা যখন হাউজিং এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি বাড়াতে পারবে তার আলোকে ধীরে ধীরে এখানে ইমিগ্রান্টদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে। তো এই জায়গাতেই মূলত আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটা মেজর মিস্টেক ছিল। তিনি এখানে অ্যাকোমোডেশন এরপর অন্যান্য ফ্যাসিলিটিসগুলো ইনশিওর না করে প্রত্যেক বছর তিনি বাড়িয়েই চলতেছিলেন। এর ফলেই মূলত একটা হযবরল অবস্থা, যার খেসারত কিন্তু কানাডিয়ানরা দিচ্ছেন এখনও। These two goals were presented as a single directive and were one of the top 7 priorities for Canada's cabinet moving forward. যেটা আমি বলছিলাম যে একদম টপ 7 প্রায়োরিটির মধ্যেই এই দুইটি বিষয় অন্তর্ভুক্ত, অর্থাৎ এই দুইটি বাদ দিলে আরও 5টি প্রায়োরিটি রয়েছে, সেগুলো কানাডার ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার আর অন্যান্য বিষয় সংক্রান্ত। Mandate letters are a special directive given to members of the cabinet from the Prime Minister, which typically outline major goals, milestones, and sometimes even method that the Prime Minister would like his cabinet to confirm to in keeping and achieving their governmental mandate. তো প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আলাদা আলাদা করে প্রধানমন্ত্রী তার নিজস্ব প্ল্যান, ডিরেক্টিভ বা ডিরেকশনগুলো দিয়ে থাকেন। তো এই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নিয়ে একটি স্পেশাল ডিরেকশন ইউজুয়ালি প্রত্যেক বছরে প্রধানমন্ত্রীরা ইমিগ্রেশন মিনিস্টারকে দিয়ে থাকে। তো সেটিও অবশ্যই এই দুইটি গোলের আলোকে মূলত মার্ক কার্নি নতুন ইমিগ্রেশন মিনিস্টারের কাছে খুব শীঘ্রই পাঠিয়ে দিবেন বা দিয়েছেন অলরেডি, সেগুলো পাবলিকে আসবে খুব সহসায়। তো এখানে যে বিষয়গুলো আমরা এখানে বুঝতে পারি যে অবস্থা, তাতে রিটার্নিং ওভারঅল ইমিগ্রেশন রেটস টু সাস্টেনেবল লেভেলস। In his mandate letter, Carney reiterated the need to bring overall immigration levels down to sustainable levels. তো এখানে আপনারা জানেন যে 24 সালে বা 25 সালে শুরুতেও এখানে যে ইমিগ্রেশন লেভেল প্ল্যানটা ঘোষণা করেছিল আগের প্রধানমন্ত্রী, প্রত্যেক বছর নভেম্বরে ইমিগ্রেশন প্ল্যানটা ঘোষণা করা হয়। এই বছরের প্ল্যানটা গত বছরের অক্টোবর মাসে এখানে পাবলিশ করা হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আগে সাধারণত টেম্পোরারি রেসিডেন্টদের নিয়ে কোনো প্ল্যান থাকতো না,
তো প্রথমবারের মতো কানাডাতে টেম্পোরারি রেসিডেন্টদের নিয়েও একটি প্ল্যান পাবলিশ করেছে। এরপরে কানাডার পার্মানেন্ট রেসিডেন্টের প্রোগ্রামগুলো সবসময় ক্রমবর্ধমান থাকে, সেই জায়গাতে এটি ক্রমহ্রাসমান করা হয়েছে। তো এগুলোকে আরও সাস্টেনেবল করেই মূলত নতুন ইমিগ্রেশন মিনিস্টার তার সব দাপ্তরিক কাজগুলো সাজাবেন, এমনটা আশা করা যাচ্ছে। প্রিভিয়াসলি on the campaign trail, the Liberals under Carney ran on a platform of stabilizing permanent resident immigration levels, acknowledging that the previous Liberal administration had allowed immigration levels to rise an unsustainable rate, a change which in turn had placed a strain on Canada's housing and public services. যে কথাটি বলছিলাম যে আগের লিবারাল পার্টির প্রধানমন্ত্রী ট্রুডোর সময় তাদের প্ল্যানটাই ছিল আনসাস্টেনেবল, যেটার কারণে হাউজিং এবং পাবলিক সার্ভিসের প্রতি ব্যাপক প্রেশার পড়ে গেছে, যেটার ভুক্তভোগী এখনও রয়েছে কানাডাতে, এখনই সবাই ভুক্তভোগীর মতো অবস্থা রয়েছে। তো এখন এই সমস্যাটাকে উতরিয়ে একটি সাস্টেনেবল প্ল্যানে আনার জন্য যেটা মেজর প্ল্যান ইমিগ্রেশন নিয়ে লিবারাল পার্টি, সেটা হলো যে টোটাল পপুলেশনের 1%-এরও নিচে এখানে পার্মানেন্ট রেসিডেন্টদের আনা। তো একটা সময় দেখা গেল যে আরও 2-3 বছর আগে কানাডা একটা মাইল ফলক টাচ করেছিল যে তারা, বা এটা ইউজুয়ালি হতো, সেটা হলো যে টোটাল পপুলেশনের 1% ব্যক্তিদেরকে প্রত্যেক বছরে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আনা। তো সেক্ষেত্রে যত জনসংখ্যা তার 1%, তো সেই নীতি ফলো করতেছিল, কিন্তু সেটি থেকে পিছিয়ে আসবে বর্তমান প্রধানমন্ত্রী। তো এখানে তারা 1%-এর নিচে চলে আসবেন। এখন যত জনসংখ্যা তার থেকে এই হিসাব করলে দেখা যাবে যে সংখ্যাটা হয় এখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4,15,00,000। সেক্ষেত্রে এটা 1%-এর নিচে হলে, অর্থাৎ তার মানে 4 লাখের নিচে আসবে পরিকল্পনাটা। তো যেখানে একটা সময় 5 লক্ষ করে নেওয়ার কথা ছিল পার্মানেন্ট রেসিডেন্ট, এটি 4 লক্ষের বেশি কখনোই হবে না আপাতত, অন্ততপক্ষে আগামী 2-3 বছর, বা কারণই যতদিন আছেন, যতদিন পর্যন্ত না কানাডার ইকোনমিটা একটা সাস্টেনেবল অবস্থায় এসেছে, ততদিন পর্যন্ত এই অবস্থাটাই বিরাজমান থাকবে। According to the plan for 2025 to 2027, the government aims to admit, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2025 সালে 3,95,000 পিআর ইস্যু করা হবে, 2026 সালে 3,80,000 এবং 2027 সালে 3,65,000। তার মানে এখানে ক্রমহ্রাসমান হারে তারা পার্মানেন্ট রেসিডেন্টদের সুযোগটা কমিয়ে দিচ্ছেন। তো সেটার মাধ্যমেই মূলত এই সেক্টরগুলোকে, যেখানে ক্রাইসিস, সেগুলোকে তারা ব্যালেন্স করার জন্য একটা চেষ্টা করতেছেন। এই প্ল্যানটা এভাবেই মূলত জারি থাকবে। অ্যাট্রাক্টিং দি বেস্ট ট্যালেন্ট ফ্রম অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। তো কার্নির জন্য নতুন যে চমক আসতেছে সেটা হচ্ছে এই ওয়ার্ডটি, অ্যাট্রাক্টিং দি বেস্ট ট্যালেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা ইলেকশনের আগেই বলেছিলাম যে কার্নি, ইলেকশনের আগে না, ইলেকশন পরপরই বলেছিলাম যে কার্নি যে পরিকল্পনা, তার মধ্যে তিনি একটি ম্যাজিক দেখাতে চান কানাডাতে গ্লোবাল ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করে। এক্ষেত্রে যারা লো স্কিল ওয়ার্কার, তাদের সুযোগগুলো খুব বেশি থাকবে না। এখন হাই ট্যালেন্টেড পারসন যারা, তাদেরকে অ্যাট্রাক্ট করা হবে অনেক হাই ভ্যালু দিয়ে, যাতে করে কানাডার যেগুলো হাই গ্রোথ এন্টারপ্রেনার প্রতিষ্ঠান রয়েছে, তারা যাতে করে ওয়ার্ল্ডের মধ্যে একটি কম্পিটিশন লেভেলে চলে যায়। সেক্ষেত্রে তারা ইভেন ইউএস থেকে যাতে মানুষ এখানে ইউএসএ ছেড়ে কানাডাতে আসে, সেই ধরনের একটি অ্যাট্রাক্টিভ প্ল্যান করতে যাচ্ছে কার্নি গভর্নমেন্ট। In addition to the above, Carney mandate letter also mentioned another theme that was previously touched on during the federal election, gearing the immigration system to attract top global talent. The Liberal Party election platform include plans to update the global skill strategy, to bring the key professional talent to help build and support critical sectors of Canada's economy. তো কানাডার ইকোনমিক চ্যালেঞ্জগুলোকে শর্ট অ্যানালাইসিস করে, যেখানে যেখানে দুর্বলতা বেশি, সেগুলোকে রিমুভ করার জন্যে, সেগুলোকে সলভ করার জন্যে প্রকৃতপক্ষেই যে জনশক্তি, যে ধরনের লোকের প্রয়োজন, তাদেরকে বাহির থেকে হায়ার করে হোক, ইউএসএ থেকে নিয়ে হোক, কানাডা থেকে নিয়ে হোক, যেখান থেকে নিতে হবে, সেই ব্যক্তিদেরকে এখানে আনার জন্যে পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। দি জিএসএস ইজ এ ফেডারেল ওয়ার্ক পারমিট। তো এই প্রোগ্রামটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্র্যাটেজি, গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি, জিএসএস এটাকে বলা হচ্ছে। এটা হচ্ছে ফেডারেল ওয়ার্ক পারমিট প্রোগ্রাম। তো এটা সাপোর্ট করবে কাদেরকে? এলিজিবল কানাডিয়ান কোম্পানিজ। তাদেরকে কি দিবে? হায়ারিং অফ স্কিল ফরেন ওয়ার্কার্স। আন্ডার দিস প্রোগ্রাম, ফরেন ন্যাশনালস ক্যান গেট এক্সপিডাইটেড ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইপিক্যালি উইথ 2 weeks। অর্থাৎ
এখানে যে ওয়ার্ক পারমিটটা চালু করা হবে, যেটি 2 সপ্তাহের মধ্যেই প্রসেস করা হবে, টোটাল প্রসেস কমপ্লিট করা হবে, সেটার মাধ্যমে এখানে একদম ওয়েল established, well skilled পিপলদেরকে এখানে আনা হবে। The proposed changes included in the liberal election platform contained a new initiative aimed at helping high growth Canadian businesses and entrepreneurs bring in talent. The platform also highlights a focus on attracting highly skilled professionals from the United States। যে কথাটি বলছিলাম যে ইউনাইটেড স্টেটসেরও হাইলি স্কিল প্রফেশনালসদেরকে তারা এখানে আনার জন্য সেই ধরনের ফ্যাসিলিটিসগুলো ইনশিওর করবে। Additionally, the party committed to working with provinces and territories to improve and accelerate the recognition of foreign credential and international work experience, allowing foreign skilled workers to more quickly and effectively integrate into the Canadian labor market। তো এখানে প্রভিন্সগুলো সাধারণত আলাদা করে সিদ্ধান্ত নিয়ে থাকে তাদের চাহিদার আলোকে, সেখানে ফেডারেল গভর্নমেন্টের হস্তক্ষেপ খুব থাকে না। কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে যে এখানে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রভিন্সগুলোর সাথেও একটা সমন্বয় করা হবে, যাতে করে আপনার গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজির পাশাপাশি আরও যে সেক্টরগুলোকে এখানে ফ্লারিশ করা দরকার সেগুলোকে আইডেন্টিফাই করে প্রভিন্সগুলোকে সহযোগিতা করা যায় ফেডারেলের পক্ষ থেকে, সেটার জন্য কার্যকরী একটা উদ্যোগ নেবে কার্নি গভর্নমেন্ট। Context for these changes: the changes advocated by Mark Carney in his mandate letter have their roots in the immigration policy instituted by previous immigration minister Mark Miller at the tail end of the Prime Minister Justin Trudeau's tenure। তো আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যে ইমিগ্রেশন মিনিস্টার ছিলেন মার্ক মিলার, তিনি কানাডার যে চলমান পরিস্থিতি যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছিল সেটার আলোকে তিনি একটি ওয়েল প্ল্যান গ্রহণ করেছিলেন, যেটা মূলত সাস্টেনেবল যে ইমিগ্রেশন প্ল্যান সেটার সাথে সঙ্গতিপূর্ণ। তো সেই রুট থেকেই মূলত নতুন ইমিগ্রেশন মিনিস্টার এখানে শুরু করবেন, একদম সেগুলোকে ক্যান্সেল করে দিচ্ছেন তা কিন্তু না। আন্ডার মার্ক মিলার and in response to growing concern around affordability and housing, Canada's Liberal government adjusted their immigration policy to scale back on both temporary resident and permanent resident admissions। তো আজকের আলোচনা আমরা এখানেই টানবো। আজকে আমরা মূলত কানাডার ইমিগ্রেশন নিয়ে খুব বেশি আমরা কথা বলি। মূলত কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির ক্যাবিনেট মিটিংয়ে যে 7টি টপ প্রায়োরিটির সেক্টর, তার মধ্যে ইমিগ্রেশন সংক্রান্ত 2টি মেজর সেক্টর, একটি হলো কানাডার ইমিগ্রেশন সিস্টেমে সাস্টেনেবল সিস্টেমটা চালু করা, 2 নম্বর হচ্ছে গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি নিয়ে তাদের যে মুভমেন্ট, সিরিয়াস মুভমেন্ট, সেটা নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে তথ্যগুলি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।